This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ত্রেতা যুগের রাজা রাম 14 বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন, আর কলিযুগে সেই রামচন্দ্রের গৃহপ্রবেশকে কেন্দ্র করে বাংলায় আরও শক্তপোক্তভাবে প্রবেশ করতে চাইছেন প্রধানমন্ত্রী। বলা ভালো ভিত আরও পোক্ত করতে চাইছেন। এই রাম মন্দিরের ভিত নাকি ভীষণ শক্তপোক্ত। রাম মন্দিরের তৈরির পেছনে নাকি একদম লেটেস্ট টেকনোলজি আছে, আধুনিকতম টেকনোলজি। এমন টেকনোলজি দিয়ে গোটা বিষয়টাকে বানানো হয়েছে ভূমিকম্পে ক্ষতি হবে না, 1000 বছর ধরে কিছু হবে না, ওই সরজু নদীর জল কোনোভাবে লিক করে ভিতের ক্ষতি করতে পারবে না। এই সমস্ত লেটেস্ট টেকনোলজি নেওয়া হয়েছে যাতে ভিতটা পোক্ত হয় আর কি। এবার এখানেও তো সেই ভিত পোক্ত করারই খেলা চলছে। রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী যেরকম সারা দেশটা ঘুরে নিলেন, রাম আবেগ খুঁজলেন, কিন্তু জনসংযোগ সেটা কি হলো না? এই সব জায়গার সঙ্গে তার একটা বার্তা চালাচালি, আত্মিক হোক বা ইঙ্গিতে আকারে, সমস্ত দিক থেকে সেটা কি চালাচালি হলো না? ঠিক সেরকমই আরএসএস প্রধানও কিন্তু উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারত ঘুরে ফেলেছেন। একমাত্র চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার তিনি বাংলায় আসছেন। বাংলাটা তারা মানে খুব গুরুত্ব পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। জানেন তো, কোথাও গিয়ে ওই 18 থেকে 35 হওয়াটা খুব দরকার। লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহেরা তাই পুরো দমে ময়দানে নামার আগে এই মোহন ভাগবত আসছেন। তিনি কি বাংলার এজেন্ডাটা তিনিই ফিট করে দেবেন, সেট করে দেবেন, নাকি প্ল্যাটফর্ম তৈরি করবেন? মানে গোটা বিষয়টার মধ্যে একটা নিখুঁত একটা কোঅর্ডিনেশন আছে, এটা কিন্তু বুঝতে পারছি। শোনা যাচ্ছে যে এমনিতে তিনি নিখাত সাংগঠনিক বৈঠক করবেন, কিন্তু তার পাশাপাশি তার আড়ালে ওই ভোট মেশিনারিও নাকি তৈরি করে দেবেন বা চাঙ্গা করে যাবেন। যাই হোক, তবে বিজেপি নেতারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন যে এই রাম আবেগ তাদের লোকসভা ভোটের লড়াইকে সহজ করে দেবে। মেরুকরণের মহার্ঘ সুযোগে ভর করেই বাংলায় তাদের আসন ওই 18 থেকে এক ধাক্কায় বাড়িয়ে 35 বা তার ধারে কাছে পৌঁছে দেবে। সেজন্যই কি রাম নামের পাশাপাশি ভাগবত বাণীকেও আস্তিনে লুকিয়ে রাখছেন বিজেপি নেতারা। অতীতে সিপিআইএম নেতারা কি বলতেন একটু খেয়াল করে দেখুন। ওই তলায় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নাগপুরের আরএসএস সদর দফতরের হটলাইনে যোগাযোগ আছে। ভগবত ঘন ঘন বাংলায় আসায় বামেরা কি সেই অভিযোগটা ফের একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন? সে আমি জানি না কেন উনি আসছেন, এখানে কি করতে আসছেন। আরএসএস একটা সংগঠন, তাদের নিজস্ব কিছু এজেন্ডা আছে, সেই নিয়ে তারা কাজ করছেন। তবে ওটা নিয়ে আমরা খুব বেশি ভাবিত। মানে পাখির চোখ তো 21-এও করেছিল, কিন্তু সে পাখির চোখে তীরবিদ্ধ বিজেপি করতে পারেনি। কারণ বাংলা বহু কাল ধরেই বাংলা একটা রিচ স্টেট, এবার শিক্ষা সংস্কৃতি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, বিবেকানন্দের বাংলা। ফলে এখানকার মানুষ অনেক সচেতন। আরএসএসের যা মূল মুখপত্র আছে, পত্রিকা, ওরা লিখিতভাবে ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আসার পর এ রাজ্যে গণতন্ত্রের পরিবেশ ভালো হয়েছে, এবং ভালো হওয়ার জন্য এখানে প্রচুর আরএসএসের শাখা খুলেছে। তাহলে যখন উর্বর জমি পেয়েছে, তখন মোহন ভাগবত দুবার কেন, বেশিও আসতে পারে। দায়ী তো মমতা ব্যানার্জির। সংঘের প্রমুখ, আমাদের সংঘের পূজনীয় সরসংঘচালক বারে বারে পশ্চিমবঙ্গে আসবেন, এবং তা নিয়ে এত মানে জনমানসে উত্তেজনার তো কোনো কারণ দেখি না। এবং বারে বারে উনি আসেন, কলকাতায় তিনি কাজ করে গেছেন, কলকাতার প্রতি তার বিশেষ স্নেহ আছে, কলকাতা কার্যকর্তাদের প্রতি, বাংলার প্রতি তার বিশেষ নজর আছে। তাই এ নিয়ে বিশেষ বাকিদের চিন্তা, উদ্বেগ, আবেগের কোনো প্রশ্ন নেই। গত বছরও 23শে জানুয়ারি কলকাতায় ছিলেন মোহন ভাগবত। নেতাজির জন্মদিবসে শহীদ মিনারে সভা টভা করেছিলেন। এবার সভা বারাসাতে ওই একই দিনে কালীঘাটে বীরভূম জেলার নেতাদের নিয়ে আবার বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে একটা নেতৃত্বের সংকট তৈরি হয়েছিল। বারবার আমাদের সঙ্গে সেগুলো আপনাদের কথাবার্তা হয়েছে, আলোচনা করেছি আপনাদের সঙ্গে। সেই সংকট কাটাতে কিন্তু সেই সময় কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দেখুন, খেয়াল করে যেটা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হওয়ার যে প্রবাদটা আছে, সেটা কোথাও গিয়ে বীরভূমে কিন্তু সবার মনে পড়তে শুরু করে দিয়েছে। জানেন তো, কোর কমিটির সদস্য বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নাকি চাইছেন যে বীরভূমের নতুন বাঘ যদি কেউ হয় তিনি হবেন। বাঘই তো ছিলেন, অন্য বাঘের সাথে লড়াইয়ে মানে
তিনি নিজেকে বিশ্বাস করতেন যে বাঘ। এবার অন্য বাঘের সাথে লড়াইয়ে এক জায়গায় যেহেতু দুটো বাঘ থাকতে পারে না, তাকে অন্য জায়গায় আস্তানা বাঁধতে হয়েছিল। এখন সেই বাঘ নেই, খালি জমি আছে, তো তিনি না ফিরলে আর কে ফিরবে? অটোমেটিক্যালি বাঘ হিসেবে তারই তো ওখানে শ্রেষ্ঠত্ব প্রমাণের জায়গা, বিচরণ ক্ষেত্র হওয়ার জায়গা। কিন্তু যারা পুরনো বাঘের সমর্থক, মানে যারা অনুব্রত মণ্ডলের অনুচর হিসেবে জেলায় পরিচিত, তারা কিন্তু মনে হচ্ছে কিছুতেই ওইভাবে ফাঁকা মাঠ, থুড়ি ফাঁকা জঙ্গল আর কি, সে বাঘকে দিতে রাজি নন। কিন্তু আরও একটা জায়গা, এই মানে তাদের নিয়ে, এই বাঘের বিচরণ ক্ষেত্র নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে বেশি কথা বলবেন, কে আপার হ্যান্ড নেবেন, সেটা নিয়ে কি একটুখানি ঔৎসুক্য নেই? ভাবুন তো, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সমান সক্রিয় থাকবেন, ঠিক যেরকম গতকাল ছিলেন। খেয়াল করে দেখুন, গতকাল কালীঘাটে তো মুর্শিদাবাদের জেলা নেতাদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক যারা দেখেছেন তারা বলছেন যে তৃণমূলের মানে একদম শীর্ষস্তরে, যেটা একদম টপ মাথা যাই বলুন আর কি, সেইখানটায় যে শৈত্যপ্রবাহটা চলছিল সেটা কি একদম কেটে গেছে। এই রকম একটা সময় শৈত্যপ্রবাহ কেটেছে, যখন শৈত্যপ্রবাহটা অবশ্য গত একদিন অন্তত একটু কমেছিল, তারপরে আবার ফিরবো করছে। সেখানেও কি ফিরবে জানি না। শীত ঘুম ভেঙে নাকি ফের সক্রিয় হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইটুকুনি শুধু শোনা গেছে। স্বতঃপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে বেশ কিছু কথাবার্তাও নাকি বলেছেন, যারা এর আগের বৈঠকগুলো, মানে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সাথে বৈঠকের দিন কালীঘাটে ছিলেন, তারা সেদিন বলেছিলেন যে বেশ খানিকটা চুপচাপ সেদিন ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। একটা ঘরের একটা কোণে বেশিরভাগ সময়টাই খুব একটা কথাবার্তা বলেনি, চুপচাপ বসেছিলেন। মানে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে বলায় মানে সামান্য দু চার কথা সৌজন্যমূলকভাবে বলেছিলেন আর কি। কিন্তু সেই তুলনায় গতকাল অভিষেকের ভূমিকা নাকি ছিল একদম আলাদা, একদম উল্টো। গতকাল তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত এবং সক্রিয়, স্বতঃপ্রণোদিতভাবে বেশ কিছু কথাও বলেছেন। তাহলে কি দল যেটুকু বলবে সেটুকুই করবেন, এইটা যেটা তার ঘোষিত স্টান্স ছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মানে ফের একবার নিজের মনের কথা শুনবেন তিনি, এটাই তো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে দলের কথা আর মনের কথা দুটো পাশাপাশি চলবে, নাকি মিলেমিশে এক হয়ে যাবে? আম তৃণমূল কর্মীরা, মানে যারা নিচের স্তরে আছেন এবং আগের ওই দুদিকে দুটো বার্তা, দুদিকে দুটো কথাবার্তা বা মত যাওয়ায় সব থেকে ভুগেছেন যারা, এবং ভেতরে হয়তো সব থেকে বেশি কষ্টও যারা পেয়েছেন, তারা তো ওই নিচু স্তরের আম তৃণমূল কর্মী। তারা নিশ্চিতভাবেই ভাবছেন যে আর যাই হোক, ফের এক দফা সংঘাত না হলেই হলো। কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বস্তরে সিনিয়র জুনিয়র এক হয়ে তৃণমূল কংগ্রেস চলছে। যদি কোথাও ঠুংঠাং আওয়াজ পান, ধরে নেবেন বাড়ি সারানোর কাজ চলছে।